অনেকদিন ধরে বিজ্ঞান বিষয়ক কোনো ভিডিও বানানো হয়নি, অতএব আজকে সিদ্ধান্ত নিলাম যে একটা বিজ্ঞান বিষয়ক ভিডিও বানাই। এবং আমি এটাও সিদ্ধান্ত নিয়েছি অতঃপর মাঝে মাঝে এরকম আগ্রহ উদ্দীপক বিজ্ঞান বিষয়ে ভিডিও বানাবো। তো আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে আমাদের সৌরজগতে অর্থাৎ সোলার সিস্টেমে পৃথিবীতে তো জীবজগৎ আছে। তো এই পৃথিবী ছাড়া এই পৃথিবীর বাইরে যে গ্রহ উপগ্রহগুলো আছে সেখানে কোথাও জীবজগতের কোনো সম্ভাবনা আছে কিনা। তো তার মধ্যে প্রথমেই বলতে হবে যে আমরা প্রথমে অনেক দিন ধরে এই পৃথিবীর বিজ্ঞানীরা মনে করতো যে আমাদের যে পৃথিবীর নেক্সট যে গ্রহ মঙ্গল, যেটাকে ইংরেজিতে বলা হয় মার্স, সেখানে হয়তো বা জীবজগৎ থাকার সম্ভাবনা আছে, কারণ এরকমই মনে করা হতো যে সেখানে জীবজগৎ থাকার পরিবেশ পরিস্থিতি আছে। বাট রিসেন্ট পরীক্ষা নিরীক্ষাতে দেখা যাচ্ছে যে সেখানে নাই। তাহলে এই সোলার সিস্টেম খেয়াল করতে হবে, এখানে শুধুমাত্র আমাদের আলোচ্য বিষয় হলো সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ, এর বাইরে না। তাহলে এই সৌরজগতে আর কোথায় প্রাণী থাকার সম্ভাবনা, মানে জীবজগৎ থাকার সম্ভাবনা আছে? তো এখানে এই যে তার মধ্যে সবচেয়ে একেবারে একেবারে গ্রহণযোগ্য যে জায়গাটা এই বিজ্ঞানীরা মনে করে সেটা হলো এই যে বৃহস্পতি গ্রহ আছে না, জুপিটার, তার অনেকগুলো উপগ্রহ আছে। তো তার মধ্যে একটা উপগ্রহ আছে যেটার নাম হলো ইউরোপা। এই ইউরোপাটাকেই মনে করা হয়, মানে বিজ্ঞানীরা মনে করে যে সৌরজগতে পৃথিবীর বাইরে আর অন্য কোথাও যদি কোনো জীবজগতের চিহ্ন কিছু থেকে থাকে তাহলে এই ইউরোপাতেই থাকতে পারে। এবং কেন থাকতে পারে এই বিষয়টা নিয়ে আসলে আলাপ আলোচনা হবে। এ পর্যন্ত বিজ্ঞানীরা এই যে বৃহস্পতি গ্রহ আছে না, এর প্রায় কত 101টা 101টা কিন্তু উপগ্রহ আবিষ্কার করছে, অর্থাৎ ওই বৃহস্পতির চাঁদ। কিন্তু তার মধ্যে বড় চারটা হলো বড়, মানে উল্লেখযোগ্য পরিমাণে বড়। তো সেই চারটার ছবি এখানে দেখা যাচ্ছে। এবং এখানে একেবারে প্রথমে বৃহস্পতির কক্ষপথের কাছে, মানে সবথেকে নিকটে যেটা, সেটা হলো আইও, এবং সেকেন্ড হলো ইউরোপা। এই আইওটাও কিন্তু ইউরোপার থেকে বড়, বাট তারপরও এই ছোট হওয়া সত্ত্বেও এখানেই কিন্তু জীবজগৎ থাকার সম্ভাবনা বিজ্ঞানীরা মনে করছে অনেক বেশি। এই যে ইউরোপা, এর ডায়ামিটার কিন্তু 3121 কিলোমিটার, প্রায় 21 কিলোমিটার, প্রায়, মানে খুব বেশি বড় না। আমাদের চাঁদের চাইতেও কিন্তু ছোট। আমাদের চাঁদ কিন্তু এর থেকে সামান্য কিছু বড়, খুব বেশি বড় না। আমাদের চাঁদের যে ইয়ে আছে ডায়ামিটার, ডায়ামিটার হলো 3474 কিলোমিটার, অর্থাৎ এই ইউরোপা থেকে 353 কিলোমিটার বড়, মানে ডায়ামিটারে, অর্থাৎ খুব বেশি বড় না। এখন কি কারণে এই যে বিজ্ঞানীরা মনে করছে যে এই ইউরোপাতে জীবজগতের একটা পরিবেশ থাকতে পারে? যদিও ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই পরিবেশটা কিন্তু সারফেসে না, মানে ভূপৃষ্ঠের উপরে না। কারণ ভূপৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডল আছে এটা প্রচণ্ড রকমভাবে পাতলা। যে পাতলা বায়ুমণ্ডলে এত অল্প পরিমাণ অক্সিজেন আছে, এবং মনে যদি করা হয় যে অক্সিজেন হলো জীবনের 1 নম্বর উপাদান, যেটা 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 দ্বারা বেঁচে থাকতে হয়। তো তাই যদি হয় তাহলে পৃথিবীতে যে বায়ুমণ্ডল আছে তার থেকে এখানে পাতলা হলে একেবারে মানে কোটি কোটি ভাগের 1 ভাগ। সুতরাং এই ধরনের একটা ভূপৃষ্ঠে এখানে কোনো জীবজগৎ থাকতে পারে না। এছাড়াও এই টোটাল ভূপৃষ্ঠটা হলো একেবারে পুরো বরফের আস্তরে আচ্ছাদিত, এবং সেটা সেটা কিন্তু একেবারে পানির বরফ। ভূপৃষ্ঠের উপর থেকে এই যে যে উপরে স্তরটা দেখা যাচ্ছে না, এটা পুরুত্ব কত? এটা পুরুত্ব হলো 15 থেকে 25 কিলোমিটার। এই যে ভূপৃষ্ঠের উপর থেকে একেবারে 15 থেকে 25 কিলোমিটার পর্যন্ত এই বরফের স্তর, এই যে ভূপৃষ্ঠের উপরে এই যে সেই বরফ। কিন্তু এখানে এই বরফের মধ্যে অনেক ক্রাক আছে, এই যে এখানে বরফের মধ্যে অনেক ক্রাক আছে। আর মনে করা হয় যে এই বরফের নিচে তা কত 60 থেকে 165 কিলোমিটার গভীরতা বিশিষ্ট পানির সাগর আছে টোটাল এই ইউরোপা মিলে। এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে না, এর একেবারে ওই উপরে যে সাদা যে পাতলা যে পর্দা, ওটাই হলো ওই এই ভূপৃষ্ঠ, যেটা নাকি 15 থেকে 25 কিলোমিটার পুরো বরফ।
আর এরপরে এই যে হালকা এই যে বেগুনি রঙের যে ইয়েটা দেখা যাচ্ছে না, ওইটাই হলো যে পানির সাগর, যেটা নাকি 60 থেকে 150-60 কিলোমিটার গভীরতা, এবং এটা টোটাল ইউরোপাকে একেবারে বেষ্টন করে আছে। এবং এখানে যে পানি আছে, বিজ্ঞানীরা অনুমান করে এটা পৃথিবীর সমস্ত সাগর মিলে যত পানি আছে তার দ্বিগুণেরও বেশি পানি এখানে আছে। ইউরোপা যে মোটেও কোনো মৃত উপগ্রহ না, সেটা এর এই যে ভূপৃষ্ঠ দেখলেই বোঝা যায়। প্রচুর ক্রাক, মানে এই যে ফাটল, প্রচুর ফাটল, এই যে ছবি, এবং এইগুলো কিন্তু বাস্তব ছবি। এটা কিন্তু বাস্তব ছবি। এটা প্রথমে যখন ওই যে ভয়েজার 1 এবং 2 যখন পৃথিবী থেকে নাসা ছাড়ছিল সেই 1970 দশকে, তখন এই ছবিগুলো তোলা হয়। এবং এরপরে 1999 সালে নাসা থেকে আর একটা মিশন পাঠানো হয়েছিল, গ্যালিলি বলে একটা মিশন পাঠানো হয়েছিল স্যাটার্নের দিকে। তো স্যাটার্নের দিকে যাওয়ার পথে তখন এই ইউরোপার পাশ দিয়ে ওটাকে চালনা করা হয়, এবং তখন এই ছবিগুলো তোলা হয় নিকট থেকে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই ইউরোপার এই ভিতরে এই তরল পানি কিভাবে থাকতে পারে। এটা হলো ইসের কারসাজি, এই যে বৃহস্পতি গ্রহের কারসাজি, জুপিটারের কারসাজি। এই যে জুপিটারের যে প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি আছে না, এবং একই সঙ্গে এর যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং এই ইউরোপেরও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই ইউরোপার ভিতরে এই যে ক্রাস্ট আছে সেটা প্রচণ্ড রকমভাবে আলোড়িত হয়, এবং ওই আলোড়ন হওয়ার ফলে যে উত্তাপ তৈরি হয়, ওই উত্তাপ এবং প্রেশার তৈরি হয়, ওই উত্তাপ এবং প্রেশারের কারণে ইউরোপার ভিতরে এই মানে বিপুল পরিমাণে পানি তরল আকারে আছে বলে এরকম মনে করা হচ্ছে। এবং এই যে প্রচণ্ড যে এই যে মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করে এই যে ইউরোপার ওপরে, তখন ওই যে ভিতরের পানি যে খালি তরল থাকে তা না, এটা কিন্তু যথেষ্ট উত্তপ্ত মাঝে মাঝে হয়ে ওঠে। এবং তখন এই ভিতর থেকে এই চাপ প্রয়োগ করে এই যে বরফের যে উপরের আস্তর, এই আস্তর ভেঙে যায়, ভেঙে সেখান থেকে কিন্তু ফোয়ারার মতো পানি ভিতরে থেকে বাইরে ছিটে বেরিয়ে চলে আসে। এবং এটাই হচ্ছে এই যে অত্যন্ত সক্রিয় যে উপগ্রহ এই ইউরোপা, এই বৃহস্পতির কারণে বস্তুত এই সক্রিয়তাটা কিন্তু অন্য জায়গায় নাই। অন্য জায়গায় থাকলেও সেই সক্রিয়তাটা এমন কিসিমের, যাতে করে এই ধরনের এত সুন্দর একটা পরিস্থিতি তৈরি হতে পারে না। এই যে পাশের যে ক্যালিস্টো বা গ্যানিমেড, তাদের মধ্যেও কিন্তু এরকম সক্রিয়তা আছে, বাট ইউরোপার মতো এত সক্রিয়তা নেই। যে কারণে হচ্ছে কি, গ্যানিমেড অথবা ক্যালিস্টো এর তুলনায় এই ইউরোপাতে এই জীবজগৎ তৈরির একটা সম্ভাবনা আছে। তাও কোথায়? ওই ভিতরে যে ইয়ে আছে, ভিতরে যে ওই পানির যে বিশাল সাগর আছে সেখানে, এবং ওখানে ওই যে ভিতরে যে ক্রাস্ট সেটা উত্তপ্ত হয়, সেখান থেকে উত্তাপ পায়, অর্থাৎ প্রয়োজনীয় উত্তাপ সেখানে পেতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম এই যে বিপুল পরিমাণে এই যে ফোয়ারা ছুটে বাইরে বের হয়, তখন উপরের যে বিভিন্ন রকম খনিজ পদার্থ এগুলো নিচে পানির সাথে মিশে যায়। তখন ওই জীবজগতের জন্য যে প্রয়োজনীয় যে নিউট্রিশন মানে পুষ্টি, সেটা কিন্তু ওইখানে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন একটা প্রশ্ন উঠতে পারে, যদি ওই যে উপরে 15 থেকে 25 কিলোমিটার পুরো বরফের নিচে যে পানি আছে সাগর, তো সেখানে তো কোনো আলো টালো যায় না, আর সূর্যের আলোর তো প্রশ্নই ওঠে না, বৃহস্পতিরও তো কোনো আলো টালো নাই, তো সে আলো তো যায় না, তাহলে ওইখানে কিভাবে আলোবিহীনভাবে ওখানে জীবজগতের সৃষ্টি হতে পারে এবং সেখানে জীবজগৎ বেঁচে থাকতে পারে? এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু এই সমস্যার সমাধান করেছে আমাদের এই যে মারিয়ানা ট্রেন্স, এই যে ফিলিপাইনের একটু পাশে, ওখানে ওই যে প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেন্স বলে সবচেয়ে গভীর একটা অঞ্চল আছে না। বিজ্ঞানীরা মনে করতো আগে যে এই মারিয়ানা ট্রেন্স, সেখানে এত বেশি চাপ মানে পানির চাপ আর কি, এবং যেহেতু সেখানে কোনো আলো পৌঁছয় না, তাহলে ওই ধরনের পরিবেশে কোনো প্রাণী ওখানে বেঁচে থাকার কথা না। কিন্তু বাস্তবে দেখা গেছে যে ওখানে প্রচুর পরিমাণে নানা ধরনের জীব জগতের অস্তিত্ব আছে, অনেক মানে জলজ যে বড় বড় প্রাণীও আছে।
ছোট ছোট প্রাণী তো আছে। প্রশ্ন হলো ওরা বেঁচে আছে কি করে ওখানে, যেহেতু সূর্যের আলো নাই, তা তা তো মানে আর অত কঠিন চাপে খাবারই বা পায় কোথা থেকে? ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে এই যে আমাদের এই যে পৃথিবী এই যে সাগরের নিচে ওখানে অনেক আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। সেখানে মানে প্রচুর আলোড়ন তৈরি হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত তৈরি হয়। এই যে দেখা যাচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত তৈরি হলে ওই যে ভিতরের ম্যান্টেল থেকে বের হয়ে আসে, তাপ পায়, তারপরে ওর প্রেক্ষিতে যে খনিজ পদার্থগুলো এসে পানির সাথে মেশে, এবং বস্তুত এই খনিজ পদার্থ আর মেশে, এইটা হলো নিউট্রিয়েন্টস, আর ওই যে তাপ পায় ওই শক্তি ব্যবহার করে ওখানে এমন খাদ্য খাবার তৈরি হয়, যে কারণে ওখানে যে জীবজন্তুগুলো বেঁচে আছে মানে জলজ প্রাণী, সেগুলো কিন্তু ওভাবেই খাবার পায়। তারা কিন্তু সূর্যের আলোক থেকে তাদের কিন্তু আর কোনো আলো দরকার পড়ে না, এবং সূর্যের উপরিভাগে যে ইয়ে আছে মানে যে খাদ্য খাবার আছে সেগুলো দরকার পড়ে না। বিজ্ঞানীরা মনে করে যে ইউরোপাতেও এই যে অভ্যন্তর, এই যে সাগরের নিচে যে ইয়ে আছে, ক্রাস্ট আছে বা ম্যান্টেল আছে, ওখানেও ওই রকম প্রতিনিয়ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে, এবং যেখান থেকে বস্তুত এই পানিতে তাপ এবং খাদ্য দুটোই পাওয়া সম্ভব। এবং সেই কারণে এখানে একটা জীবজগৎ তৈরি হওয়া খুবই খুবই সম্ভব, কোনো রকম ওই সূর্যের আলোক ছাড়াই। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে কী প্রক্রিয়া ওইখানে এই এই পানির ভিতরে এই যে আগ্নেয়গিরি থেকে এই অগ্নুৎপাতের এই যে বিস্ফোরণ ঘটে, এবং এই জিনিসগুলো ঘটে কিন্তু এর জন্য দায়ী কিন্তু এই ইউরোপা নিজে না। এই এই কাজটা করে কিন্তু বেসিক্যালি এই বৃহস্পতি গ্রহের যে মাধ্যাকর্ষণ টান সেটাই। অর্থাৎ বিজ্ঞানীরা মনে করছে যে এই ইউরোপার এই যে পানির যে বিশাল সাগর আছে নিচে, সেখানে এই যে এখানে এই যে আগ্নেয়গিরির মতো দেখাচ্ছে না, এরকম ঘটে। এবং এই একই ধরনের ঘটনা কিন্তু আমাদের পৃথিবীর সাগরের নিচে মানে মহাসাগরের নিচে কিন্তু ঘটে, এবং নিচে ঘটে বলে এই মহাসাগরের একেবারে সেই 7, 8, 9 কিলোমিটার নিচে, বিশেষ করে মারিয়ানা ট্রেঞ্চ, যেটা নাকি সবচাইতে গভীর, ওইখানের যে প্রাণীগুলো কিন্তু এই উত্তাপগুলো পায় এই আগ্নেয়গিরি থেকে, এবং খাবারও পায় আগ্নেয়গিরির যে উচ্ছিষ্ট, ওই ওই উচ্ছিষ্ট থেকে উৎপাদিত যে অ্যালগি বা যে ইয়ে আছে সেইগুলোই কিন্তু খায়। অর্থাৎ আগে যেখানে মনে করা হতো যে এত নিচে কোনো প্রাণী বাঁচতে পারে না, কিন্তু এখন মনে করা হচ্ছে যে না, বেঁচে থাকতে পারে, এবং সেই হেতু এখানে হয়তোবা এই ইউরোপাতে জীবজগতের বিকাশ ঘটতে পারে ভূপৃষ্ঠের নিচে যে সাগরের মধ্যে। এখন পৃথিবীতে অনেক ওই যে লেখক আছে না, সায়েন্স ফিকশন লেখক আছে না, তারা তো কল্পনা করে মনে করেন যে এখানে একটা সভ্যতা আছে এই যে পানির মধ্যে, তাই না? এই যে দেখা যাচ্ছে একেবারে কি সুন্দর চকচক ঝকঝক করছে, এই ধরনের বিজ্ঞান লেখক যারা আছে, ফিকশন রাইটার, তারা এই ধরনের মনে করেন যে অনেক গল্প টল্প লিখছে, আমরা জানি। তারপরে মনে করেন যে পৃথিবী থেকে কোনো ওই মহাশূন্য মিশন গেছিল, তারা গিয়ে দেখে যে এখানে এই জীবজগৎ আছে, মানে এটা হলো কল্পনা আর কি, লেখকরা তো লেখে। এবং এ সম্বলিত আমরা অনেক কিন্তু মুভি টুভিও দেখি, হলিউড থেকে ওরা বানায় সায়েন্স ফিকশন। তো দেখেন এখানে নানা রকম জীব আছে, মানে এগুলো আসলে কল্পিত আর কি, এগুলো কল্পিত, আবার কিছু কিছু আছে বাস্তব, এগুলো কিন্তু আমাদের এই পৃথিবীতেও দেখা যায়। তো এখন এই ধরনের জীব এখানে থাকলে থাকতেও পারে, আমরা তো আর জানি না। বাট বিজ্ঞানীরা মনে করছে এখানে যে পরিবেশ পরিস্থিতি এবং ইউরোপা যে উপগ্রহটা, এটা যেরকম মানে মানে গতিশীল এবং যেরকম মানে অ্যাক্টিভ আর কি, সক্রিয়, এখানে আসল বিষয়টা হলো সক্রিয়। বারবার একটা কথা আমি বলতেছি যে আমাদের পৃথিবীর পার্শ্ববর্তী যে গ্রহ মঙ্গল, এটা কিন্তু নিষ্ক্রিয়, অর্থাৎ মৃত একটা গ্রহ, মৃত গ্রহ। এই হেতু ওখানে মানে নিষ্ক্রিয়, মানে ওখানে কোনো রাসায়নিক কেমিক্যালের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না এই যে মঙ্গল গ্রহে। বাট এই ইউরোপাতে প্রচণ্ড রকম রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া হয়, অর্থাৎ এটা প্রচণ্ড সক্রিয় একটা উপগ্রহ, এবং যেহেতু সক্রিয়, এবং সক্রিয় কিন্তু আমাদের পৃথিবীও, এবং সক্রিয় কিন্তু এই যে শুক্র গ্রহ, কিন্তু শুক্র অর্থাৎ ভেনাস, শুক্র গ্রহ প্রচণ্ড সক্রিয় হলে হবে কি, ওখানে তাপমাত্রা উঠে যায় যে 450-500 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে বস্তুত ওখানে ওই জীবজগৎ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাট এই জায়গাতে এই ইউরোপাতে এখানে একটা সম্ভাবনা আছে, বিজ্ঞানী এটাই মনে করে। এখন এই বিজ্ঞানীরা এখানে রিসেন্টলি করবে আর কি,
আমি দেখলাম খোঁজখবর নিয়ে এখানে একটা এক্সপেডিশন চালাবে মানে অলরেডি চালিয়েছে। অক্টোবর 14 তারিখে 2024 সালে এখানে ইউরোপা ক্লিপার বলে একটা ইয়ে পাঠিয়েছে, প্রোব পাঠিয়েছে রকেটের মাধ্যমে, যেটা মনে করা হচ্ছে যে 2030 সালে গিয়ে পৌঁছবে। তো 2030 সালে গিয়ে পৌঁছলে বেসিক্যালি এটা ইউরোপাতে যাবে না, এটা ওই যে ইয়েতে যাবে আর কি, জুপিটারের ওখানে যাবে, জুপিটারকে ঘিরে প্রদক্ষিণ করতে থাকবে এবং তখন ফ্লাইবাই যখন হবে তখন কাছ থেকে ইউরোপার ছবি টবি এগুলো নেওয়ার চেষ্টা করবে এবং দেখবে যে আসলে ঘটনা কি, মানে বললেই তো আর হবে না, তাই না? তো এই যে সক্রিয় কিছু ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এই ছবিগুলো কিন্তু মানে অলরেডি বিভিন্ন যে মিশন থেকে যে ছবি টবি পাওয়া গেছে, এই ইউরোপা যে ভীষণ সক্রিয় একটা উপগ্রহ সেটা কিন্তু যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। তো অতএব এই ধরনের একটা সক্রিয় উপগ্রহ, সেখানে জীবজগৎ থাকতেও পারে, সম্ভাবনা, এটা কিন্তু নিশ্চিত কোনো কিছু না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য, আশা করি আপনারা উপভোগ করলেন এবং কমেন্ট বক্সে এসে আপনাদের আসলে কোন বিজ্ঞান বিষয় মানে আগ্রহ বেশি সেটা একটু এখানে প্রকাশ করবেন। আমি যেহেতু বাংলা ভাষায় বলা শুরু করছি বিজ্ঞানের জটিল এবং কঠিন বিষয়গুলো, তো আমি চেষ্টা করবো আর কি বলার জন্য। তো প্রথমে আমি এটা করলাম, আর যেহেতু এই ভিডিও আমি তো বানাতে পারি না, আমাকে তো অন্য এক জায়গা থেকে কপি করে এনে এটাকে অনেক কাটছাট করে এডিট করে কপিরাইট স্ট্রাইককে এড়াতে হয়। তো এই জন্যে কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো ভিডিও কোয়ালিটি একটু নষ্ট হয়ে যেতে পারে, মানে হালকা নষ্ট, খুব বেশি নষ্ট না। যেমন এখানে ওই যে কোনায় আমি একটা ছবি দিয়ে রাখছি, বাম পাশে যে ইউরোপা লিখে রাখছি, আবার এর মধ্যে গানের মানে সাউন্ডের ট্রেইলার যুক্ত করা আছে, মানে ওই কপিরাইটকে সাইড করার জন্য। কারণ এই ছবিগুলো তো আমি বানাতে পারি না, এই যোগ্যতা তো আমার নেই। আমি লেকচার দিতে পারি কোনো বিষয় হয়তো বা, যেমন সায়েন্সের উপরে হোক আর রাজনীতি বিষয়ের উপরে হোক আর ধর্মের বিষয় হোক, লেকচার দিতে পারি, কিন্তু এই ছবি টবি তো বানাতে পারি না। অবশ্যই মন্তব্য করে লিখবেন যে বিজ্ঞানের কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগে। আমি কিন্তু বিজ্ঞানের যে কোনো বিষয়ে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, এটা কোনো সমস্যা না। আর যে বিষয় মনে করেন সামান্য একটু জ্ঞানের ঘাটতি আছে, গ্যাপটা পাচ্ছে, ওইগুলো মনে করেন ইনভেস্টিগেশন করে সার্চ করে ওটা পূরণ করতে পারি, এটা কোনো সমস্যা না। যে বিষয় আপনাদের ভালো লাগবে বলবেন, আমি ফ্রিকোয়েন্টলি সেই বিষয়ে মানে ওই বিষয়ে ভিডিও বানিয়ে ছাড়বো। আর পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটা অনুরোধ, সেটা হলো আমার মনে হয় যে ওই যে প্রথমে ইন্ট্রোডাক্টরি যে আছে ওইটা আমি কাঁচা হাতে বানাইছিলাম অনেক আগে, এখনও সেটাই আছে, ওটা খুব আকর্ষণীয় তেমন কিছু না। আপনাদের মধ্যে যারা নাকি এই সমস্ত ভিডিও এডিটিংয়ের ব্যাপারে বেশ পারদর্শী, আপনারা চাইলে এই ধরনের একটা বানিয়ে আমাকে উপহার দিতে পারেন, মানে আমাকে পাঠাতে পারেন, লিঙ্ক পাঠাতে পারেন, যেটা হয়তো আমার একটু কাজে লাগতে পারে। যদি কেউ আগ্রহী হন তাহলে কমেন্টে মন্তব্য করবেন। এবং এছাড়া আপনারা তো মনে হয় যে আমার ফেসবুকের সঙ্গে অনেকে যুক্ত আছেন, তো এখানে আপনারা মেসেজ পাঠাতে পারেন। আর যদি তারপর অযুক্ত হওয়ার কোনো সুযোগ না থাকে, মানে জানেন না, তো কমেন্ট বক্সে মন্তব্য করলে আমি আমার সঙ্গে যোগাযোগ করার মানে লাইন সেখানে বাতলে দেবো আর কি। তো ঠিক আছে, এই যে এখানে এই সর্বশেষে এই যে ইউরোপার সম্ভাব্য এই যে একটা ছবি মানে সারফেসে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে থাকুন। এবং অতঃপর এই বলে আমি আমার এই মানে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।